অত্যাচারের ছবি কিন্তু ফুটে উঠছে। কি বলবেন এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে? দেখুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের দলের অবস্থান, আমার ব্যক্তিগত অবস্থান ইতিমধ্যে ক্লিয়ার করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা আন্তর্জাতিক বিষয়। আমার দেশের এখানে অবস্থান হওয়া দরকার ছিল, কিন্তু দেশের প্রধানমন্ত্রী, দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে বিদেশ দপ্তরের কোনো এই বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না। সত্যি আমাদেরকে বড্ড ভাবাচ্ছে। যার এক ফোনে রাশিয়া ইউক্রেন লড়াই বন্ধ হয়ে যায় শুনেছি, তার ভক্তদের দ্বারা শুনতে পেয়েছি। তো তারা বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে বলে যে অভিযোগ আসছে, কেন এটা বন্ধ করার জন্য একটা ফোনও করছে না ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি প্রধান আছেন ইউনূস সাহেবকে, এটা ভাবাচ্ছে। তারপরেও বলবো, আপনি শুধু বাংলাদেশ কেন দেখছেন, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে দেখুন, যেখানেই সংখ্যালঘু যারা আছে, সে ধর্মগত হতে পারে, জাতিগত হতে পারে, বর্ণগত হতে পারে, ভাষাগত হতে পারে, সাংস্কৃতিকগত হতে পারে, তা এবং রাজনৈতিকভাবে যারা সংখ্যাগুরুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে। আপনি আমেরিকায় চলে যাবেন, সাদা চামড়ার মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে দমনপীড়ন করছে, সে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান, ওখানকার সংখ্যাগুরুদের সরকার কিভাবে সংখ্যালঘুদের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছে, দমনপীড়ন করছে। উত্তরাখণ্ড চলে যান, সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে। এটা বন্ধ হওয়া দরকার। দেখা যাচ্ছে আজকে ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিএনপি নেতা। কি বলবেন? দেখুন, এইগুলো হচ্ছে ওরা এখানে যেমন দেখতে পাচ্ছেন না, শুভেন্দু বাবু চলে যাচ্ছেন কোথায়, পেট্রোল পোলে গিয়ে কী করছেন, অনেক হম্বিতম্বি করছে। শুভেন্দু বাবুদের সরকার তো মানে পার্টি তো দেশ চালাচ্ছে, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পেলাম না। ঠিক একইভাবে বিএনপি এই সুযোগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। ও জাতীয়তাবাদী দল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগুলো করছে। শুনুন, একটা কথা বলি, আমরা প্রতিবেশী রাষ্ট্র, একে অপরকে সহযোগিতা না করে গেলে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হবে। উনি বাংলাদেশের প্রোডাক্টের কথা বলছেন, এমন আছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি মানুষ বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে নেয়, স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশে এসে নেয়। ওরা কি কোন দেশে স্বাস্থ্য পরিষেবা নেবে? আমি এটা অন রেকর্ড বলছি, বাংলাদেশের মানুষের কাছে টাকা থাকলেও আমেরিকাতে গিয়ে যে চিকিৎসা করলে যেটা সুবিধা হবে, ইন্ডিয়া শুধু নয়, বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে চিকিৎসা করলে বেশি পাবে। কারণ হচ্ছে, দেখুন, যতই আমেরিকার বড় বড় ডাক্তার যাই থাকুক না কেন, একটা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের এখানকার বাঙালি ডাক্তাররা যেটা বলতে পারবে, তাদেরকে যতটাভাবে বোঝাতে পারবে। একজন বাংলাদেশের বাঙালি মানুষ এসে সে যদি আমেরিকাও চলে যায়, পাকিস্তানে যে উর্দু ভাষায় বলে ওটা বোঝাতে পারবে না। আমি যদি একটা উদাহরণ যদি বলি, আমার শরীরটা ম্যাচ করছে, আর ইংলিশে কি বলবে? যত বড় ইংলিশে মাস্টার ডিগ্রি করে থাকুন না কেন, সম্ভব কি? তাহলে আমার মনের ভাবটাই যদি আমি ডক্টরকে না বুঝাতে পারি, তাহলে ডক্টরকে ঔষধ দেবে। যার সাথে একটা উদাহরণ দিলাম, এ ধরনের অনেক আছে। এখানে শুভেন্দুবাবু হই করছে, ওখানে বিএনপি তার ক্ষমতা ফেরার জন্য হই করছে। এতে নিয়ে বাংলাদেশের নাগরিকের আর ইন্ডিয়ান নাগরিকের কিছু সুরা হবে না। প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র, আমরা চাইবো আমাদের সুসম্পর্কে ফিরে আসুক, তারা আমাদের দেশে আসুক পরিষেবা নিতে, আমাদের কারেন্সি বৃদ্ধি পাবে এবং আমাদের আমদানি রপ্তানি যেটা চলছে সেটা স্বাভাবিক হোক। আমাদের রাজ্যে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলু পেঁয়াজের দাম হচ্ছে অগ্নিমূল্য। সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্য থেকে আলু পেঁয়াজ কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে। কি বলবেন? দুয়ার দেওয়ার বিষয় দুটো আছে। একটা হচ্ছে আন্তর্জাতিক কিছু চুক্তি আছে, বিদেশ নীতি আছে, সেই নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের যে ডিমান্ড থাকে সেটা কিছুটা ফুলফিল করতে হয়। আর এই যে আপনি বলছেন দাম বেশি, এটা সরকার ব্যর্থ, রাজ্য সরকার এই দামটা কন্ট্রোলে নিতে ব্যর্থ। আপনি বলুন, দক্ষিণ 24 পরগনা জেলাটা কত বড় জেলা বলুন তো, কত ওখানে সবজি থেকে আলু থেকে উৎপাদিত হয়, ওখানে প্রিজার্ভ করে অর্থাৎ সংরক্ষণের করে রাখার জায়গায় স্টোর মাত্র 3টে। সরকারের ব্যর্থ, পলিসির অভাব। যেভাবে খোলা মার্কেটে দাম বেড়ে যাচ্ছে, কেন কন্ট্রোল করতে পারছে না? উল্টে চাষিরা, এই আপনি দেগঙ্গা খোলাপোতা, এখানে তো সব চাষি ভুষি মানুষ, খোঁজছেন, এরা উৎপাদিত ফসলের ঠিক দাম পায় না, কিন্তু মিডিলে যারা মিডিয়াটার ভুঁইফোড়গুলো আছে তারা দাম পেয়ে যাচ্ছে। সরকারের ব্যর্থতার জন্য আমাদেরকে দামে মাল কিনতে হচ্ছে। আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে, ভাঙড়ের সম্প্রতি দেখা যাচ্ছে আরাবুল আর দেখা যাচ্ছে শওকত মোল্লা দুটি করছে, একটা বিভাজন সৃষ্টি হচ্ছে। আরাবুল ইসলামের গাড়িতে কখনো পুলিশ তল্লাশি করছে, আবার শওকত মোল্লা আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দিচ্ছে। এই যে গোটা ঘটনাটা, ব্যাপারটা কি? এদের আদর্শগত লড়াই না, এদের লড়াইটা বা মতনৈক্যটা যতটুকু দেখতে পাচ্ছেন, কে কত কামাতে পারবে।
কালকে এদের মধ্যে ডিল হয়ে গেলে দেখবেন আবার এক জায়গায় বসে এরা চা খাচ্ছে। পঞ্চায়েতের সময় হিংসা করার দরকার ছিল, বিরোধীদেরকে আটকাবার দরকার ছিল, সে এক জায়গায় বসে চা খেয়েছে। পঞ্চায়েতের পরে কে কোনটা কন্ট্রোল নেবে, কে হাতিশালা 6 লেন এরিয়া কন্ট্রোল নেবে, কে পোলরাট এরিয়া কন্ট্রোল নেবে, কে লেদার কমপ্লেক্সের এরিয়া কন্ট্রোলে নেবে, এই লড়াই চলছে। এটা আদর্শগত লড়াই নয়। এ নিয়ে আমি কোনোদিন ভেঙে পড়ি না। তবে হ্যাঁ, আমি একজন বিধায়ক হিসাবে ভাঙড়ে এতটুকুই বলতে পারি, এদের আপনার কে সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, এদের লড়াইয়ে যদি সাধারণ মানুষের ক্ষতি হয়, সাধারণ মানুষকে নিয়ে কিন্তু আমি প্রতিরোধ করতে না বাধ্য হব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। দেখুন, আজকে আমাদের এখানে নিশ্চিতভাবে দেখেছেন, আজকে আমরা শপথ দিবস হিসাবে পালন করছি। আমাদেরকে শপথ নিতে হবে। একদিকে যেমন বাবরি মসজিদকে শহীদ করেছে সেটা, আবার আজকে বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবস। এই দুটো দিনে গুরুত্বপূর্ণ হতে আমাদেরকে শপথ নিতে হবে। আধুনিক ভারতের রূপকার হিসাবে আমরা বাবা সাহেব আম্বেদকরকে জানি, সংবিধানের জনক হিসাবে জানি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সংবিধানের একাধিক ধারা আজকে আঘাত হচ্ছে, ভুলণ্ডিত হচ্ছে। আদিবাসী সমাজের পিছিয়ে পড়ের সমাজকে স্পেশাল ট্রিট করার যখন কথা বলা হচ্ছে সংবিধানে, উল্টে আদিবাসীদের জল জমি জঙ্গল কেড়ে নিচ্ছে। ওবিসিদের বা বিভিন্ন জনজাতির জন্য যে সংরক্ষণ আছে সেটা কেড়ে নিচ্ছে। আর 1991 ওয়ার্শিপ যে অ্যাক্ট আছে সেটাকে ভায়োলেট করে দুটো কমিউনিটির মধ্যে ভুল বুঝিয়ে যাতে হিংসা ছড়িয়ে তারা ক্ষমতায় থাকতে পারে তার চেষ্টা করছে। তাই আজকে এই বাবরি মসজিদ শহীদের দিবস এবং সাথে সাথে বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসকে সামনে রেখে আমরা শপথ গ্রহণ করবো। আমরা শপথ অনুষ্ঠান শপথ আমরা সভা করিয়েছি যে আমাদের শপথ এটাই হবে, সংবিধানকে কোনোভাবেই আঘাত করতে আমরা দেব না, সংবিধানকে আমরা আঁকড়ে ধরে রাখবো, এই শপথ আমরা নিচ্ছি। আর কোনোভাবে হিংসা, অনৈতিক সম্প্রীতি বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো, এই শপথ। এবং সম্প্রীতি যাতে আমাদের মধ্যে আরও বেশি বেশি হয়ে ওঠে তারও আজকে শপথ আমাদের। রাজ্যসভার সাংসদ, কংগ্রেসের সাংসদের এখানে বসে, তার বসার জায়গা থেকে দেখুন, আমরা যখন আমার কথা বলবো, আমি তো রাজ্যসভায় লোকসভায় যাইনি এখনও, আগামী দিনে যদি চান্স পাই তখন বলতে পারবো। কি আমি যখন বিধানসভায় ঢুকি, প্রথমে একটা গেট আছে যেখানে গাড়ি ঢোকে, ওখানেও ঢুকলাম। তারপরে যখন হাউসের একদম হাউস নয়, ওই বিধানসভা ভবনটার মধ্যে যখন ঢুকলাম তখন স্ক্যানার আছে। অনেকে স্ক্যানারের বাইরে দিয়ে যায়, নওশাদ সিদ্দিকী যতবার বেরোয় বাইরে, কিন্তু স্ক্যানারের মধ্যে দিয়ে যায়। ওখানে যাওয়ার পরে আবার একটা জায়গা আছে যেখানে আমাদের বিধানসভার শুধু সিকিউরিটিরা থাকবেন, পুলিশের সেই অর্থে লোকজন থাকে না। সেখানের পরে তারপরে হাউসের মধ্যে ঢোকা। তো এক্ষেত্রে ওইখানে যেটা টাকাটা রেখেছে, আমাদের বিধানসভাতে তো টিভি নাই, সিসিটিভি সে অর্থে নাই, রাজ্যসভার মধ্যে তো সিসিটিভি আছে। তদন্ত করলে সত্য উদ্ঘাটন হবে। তবে একটা কথা বলতে পারি, আমি ইন্ডিয়া জোটের মধ্যে নাই, তারপরেও বলতে পারি ইন্ডিয়া জোটকে মোদিজি ভয় পাচ্ছে। সেই জন্য কংগ্রেসের বর্ষিয়ান নেতা রাজ্যসভার একজন এমপির সাথে আমারও মনে হয় কিছু একটা অন্যায় তার সাথে করবে বলে এই প্ল্যানটা করছে। তবে একটা কথা আমরা ভুলে যাচ্ছি না, লোকসভার মধ্যে কী হয়েছিল, দুজন ব্যক্তি স্প্রে নিয়ে ঢুকে গিয়েছিল, গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল। তো দুটো ব্যক্তিকে 5টা ইস্যু কে করেছিল, কোনো কংগ্রেসি বা ইন্ডিয়া জোটের কেউ করেনি, বা আসাদ সাহেবের পক্ষ থেকেও কেউ রেকমেন্ডেশন দেয়নি। ওটা দিয়েছিল কিন্তু দেখুন যারা আছে দেশ চালাচ্ছে সেইটা থামাচাপা পড়ে গেল। এটাও কিছু ট্রান্সপারেন্সি থাকতে পারে, তাও তদন্ত সাপেক্ষ, অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করা হোক। হ্যাঁ, ভাঙড় তৈরি করে ছেড়ে দিয়েছে চারি জায়গায়, শুধু খোলা পাতা কোনো, সারা রাজ্যে হই করে দিচ্ছে। সারা রাজ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারছে ভাঙড়ের জন্যই তো। আর দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের আইকন দেখেছেন তো, আব্বাস সিদ্দিকী নামটাই যথেষ্ট।